আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গণভোট কখন অনুষ্ঠিত হবে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে খুবই মতবিরোধ ছিল এবং এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের দাবি ছিল। এর মধ্যে জামায়াত ইসলামী সহ ইসলামিক 8টি দল তারা নির্বাচনের আগেই গণভোটের আয়োজনের জন্য সরকারকে চাপ প্রয়োগ করেছিল, আন্দোলন করেছিল, বিক্ষোভ করেছিল এবং সরকারকে আনুষ্ঠানিকভাবে একাধিকবার তারা তাদের সেই প্রস্তাবের কথা জানিয়েও দিয়েছিল। কিন্তু জামায়াত ইসলামী এবং ইসলামিক 8 দলের এই দাবি আসলে আজকের যখন প্রধান উপদেষ্টা তার ঘোষণা জাতির উদ্দেশ্যে ভাষণে দেন, সেখানে তিনি বলেন যে গণভোট যেদিন জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ঠিক সেদিনই গণভোটও অনুষ্ঠিত হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনেই একযোগে সারা দেশে গণভোটও আয়োজন করা হবে। অর্থাৎ জামাত ইসলামী সহ ইসলামিক যে দলগুলো নির্বাচনের আগে তারা দাবি করেছিল গণভোট, সেইটি আর হচ্ছে না। বিএনপির দাবি অনুযায়ী বিএনপি প্রথম থেকেই দাবি করেছিল যে তারা চাচ্ছেন যে গণভোটটা যেন অবশ্যই নির্বাচনের দিন হয় এবং তারা বারবার বলছিল যে গণভোটের চেয়ে বাংলাদেশের অনেক আরো গুরুত্বপূর্ণ বা বিভিন্ন ধরনের সংকট রয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা উচিত। এমনকি তারেক রহমান আমরা দেখেছি গতকালকের একটি বক্তব্যে বলেছেন যে গণভোটের চেয়ে কৃষকের আলুর ন্যায্য মূল্য প্রাপ্যটা নির্ধারণ করা সেটা বেশি গুরুত্বপূর্ণ। তো সার্বিক বিবেচনায় মনে হচ্ছে যে রাজনীতির যে মারপ্যাচ, অর্থাৎ বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যরা গণভোট নিয়ে যে ভাবে তাদের দ্বিমতের জায়গা জানিয়েছিল এবং এটি নিয়ে যে ধরনের মুখোমুখি অবস্থান হয়েছিল রাজনৈতিক দলগুলো, সেই জায়গাটির অবসান হয়েছে এবং প্রধান উপদেষ্টা যেহেতু ঘোষণা দিয়েছেন যে গণভোট নির্বাচনের দিনই হবে, অতএব এ নিয়ে আসলে আর কোনো জল ঘোলা করার অবকাশ নেই। এখন গণভোটটি নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে, সেটি এক রকম নিশ্চিত। তবে নির্বাচন কমিশন বলেছে আজকের গণমাধ্যমকে যে এখন পর্যন্ত তারা গণভোট সংক্রান্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি। তারা গণমাধ্যমের মাধ্যমেই জেনেছেন যে গণভোটটি জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে এবং সরকার হয়তোবা যদি 2-1 দিনের মধ্যে জানায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন এ বিষয়ে তাদের তৎপরতা শুরু করবে এবং গণভোটকে গ্রহণের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি সেগুলো নির্বাচন কমিশন গ্রহণ করবে। আসলে আপনারা জানেন যে গণভোটে আজকের প্রধান উপদেষ্টা তার বক্তব্যেও বলেছেন যে গণভোটে 4টি বিষয়ে ভোট গ্রহণ করা হবে। অর্থাৎ 4টি বিষয়ে একটি প্রশ্ন থাকবে, আপনি হ্যাঁ অথবা না উত্তর দিয়ে এই 4টি বিষয়ে একমত অথবা দ্বিমত, না উত্তর দিয়ে দ্বিমতও পোষণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আসলে যে বিষয় 4টি থাকবে সেটি হচ্ছে যে আগামী নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হবে, সেটি একটি, এবং সংসদে নারী প্রতিনিধিত্ব এবং আগামী যে জুলাই সনদ যে রয়েছে সেটি বাস্তবায়নের রাজনৈতিক যে দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। এছাড়া আরেকটি বিষয় ছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট সেটি বলা হয়েছে। এই 4টি বিষয় নিয়ে মূলত গণভোট আয়োজন করা হবে এবং এই 4টি বিষয় থাকবে এবং আর হ্যাঁ না বিষয় থাকবে। আপনি যদি এই 4টি বিষয়ের সঙ্গে একমত হন তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন এবং যদি এর সঙ্গে দ্বিমত হন তাহলে আপনি না ভোট দিবেন। অর্থাৎ 4টি বিষয় থাকলেও প্রশ্ন আপনার একটি এবং আপনাকে যে কোনো একটি বিষয় বেছে নিতে হবে, হ্যাঁ অথবা না। এখানে 3টি পছন্দ হলো বা 2টি পছন্দ হলো না, আপনি আলাদা করে আর ভোট দিতে পারবেন না, আপনাকে হ্যাঁ অথবা না ভোটই দিতে হবে। তো এই গণভোট নিয়ে মানুষের মধ্যেও এক ধরনের
বিশ্বাস অবিশ্বাস এবং এ নিয়ে অনেক ধরনের কানাঘুষা হয়েছিল যে গণভোট আয়োজন করে না আবার সরকার ক্ষমতায় থাকতে চাচ্ছে, সে বিষয়গুলো কিন্তু আজকের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সেটির মধ্য দিয়ে এই ধরনের গুজবও শেষ হয়েছে। এবং আশা করা যাচ্ছে যে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিনই গণভোট আয়োজন হবে। তবে জামায়াত সহ ইসলামিক যে 8টি দল তারা আজকের একটি বিশেষ সভা করেছে, সেই সভা থেকে সবার শেষে গণমাধ্যমকে যে ব্রিফিং করেছে জামায়াত ইসলামের নেতৃত্ব বা ওই 8 দলের প্রতিনিধিরা, তারা সরকারকে পুনরায় এই বিষয়টি ভাবার জন্য অনুরোধ করেছেন এবং নির্বাচনের আগেই অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট দেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। তবে বিএনপি আমরা দেখেছি যে আজকের যে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের যে সভা হয়েছে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন। সেই সভায় শেষে সংবাদকর্মীদেরকে যে ব্রিফিং করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেখানে তিনি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। গণভোটের যে নির্বাচনের দিন গ্রহণ করা হবে সে বিষয়ে সরকার স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্য তিনি এই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অর্থাৎ বিএনপি যে বিষয়টি দাবি করে এসেছিল যে আলাদা করে গণভোটের জন্য বা আয়োজন করা বা সেইভাবে গণভোট নেওয়া, এই 2000 কোটি বা 3000 কোটি টাকা অপচয় না করে জাতীয় সংসদ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে সেদিনই সরকারকে গণভোট নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছিল, সে আমরা দেখেছি যে আরো 3-4 মাস ধরে। তো শেষমেশ আসলে বিএনপি যে দাবিটা জানিয়েছিল সেই বিএনপির দাবির পথেই হেঁটেছে সরকার। এক প্রকার রাজনৈতিক জয় হয়েছে এখানে বিএনপির। তবে অন্য দলগুলো যারা গণভোটটি আগে চেয়েছিল তাদের রাজনৈতিক জয় পরাজয় ওভাবে না দেখলে, যদি একেবারে সহজ সরল সমীকরণ করা হয় তাহলে মনে হবে যে আসলে আলাদাভাবে এই মুহূর্তে নির্বাচনের আগে যদি একটি গণভোট আয়োজন করা হয় তাতেও অনেক ব্যাপক কর্মযজ্ঞ এবং সারা দেশের মানুষ সেই গণভোটে অংশগ্রহণ করা, সেজন্য নিরাপত্তা বাহিনীর যে ধরনের প্রস্তুতি থাকা দরকার এবং এরপরে আবার একটি জাতীয় নির্বাচনে ইসিকে ব্যবস্থা গ্রহণ বা পদক্ষেপ নেওয়া, জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করা, অর্থাৎ পরপর দুটি বিষয় নির্বাচন কমিশন, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতো। সেই জায়গা থেকে সরকার একই দিনে দুটি বিষয় অর্থাৎ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের যে পদক্ষেপটি নিয়েছে সেটি অনেকেই বলছেন যে এটি ভালো ঘোষণা হয়েছে, ভালো উদ্যোগ হয়েছে। আলাদা করে নিলে এই মুহূর্তে রাষ্ট্রের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা তাতে পরপর দুটি ভোট গ্রহণ সেটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের জন্য খুবই চ্যালেঞ্জ হতো। সেই জায়গা থেকে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি অত্যন্ত দূরদর্শী সম্পন্ন সিদ্ধান্ত হয়েছে বলেই সুশীল সমাজ, রাজনীতি বিশেষজ্ঞ তারা মনে করছেন। তবে তারপরও জামায়াত ইসলাম এবং অন্য ইসলামিক দলগুলো তারা তাদের জায়গাতে অনড় রয়েছেন এবং তারা বলেছেন সরকারকে এই তারিখ প্রত্যাহার করে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটটি আয়োজন করার জন্য। তবে শেষমেশ সরকার হয়তোবা সেই দাবিতে আর ফিরবে না। জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে এবং গণভোটের যে বিষয়গুলো আনা হয়েছে সেখানে সংস্কারের বিষয়গুলো থাকবে, নারীর সংসদে প্রতিনিধিত্ব থাকবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, এছাড়াও থাকবে যে পিআর নিয়ে যে আলোচনা হচ্ছিল সেটি উচ্চকক্ষে থাকবে। তো সার্বিক বিষয়গুলোই হচ্ছে এবং সেটি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই সবকিছু হবে এবং তখনই ডিসাইড হবে যে বাংলাদেশের মানুষ এই 4টি বিষয় সংস্কারের পক্ষে না বিপক্ষে। এবং জাতীয় সংসদ নির্বাচনের পর যারা সংসদে সর্বোচ্চ আসন পাবে তারাই সরকার গঠন করবে, তারাই এই বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং আইন যেগুলো পাশ করা দরকার সেগুলো পরবর্তী নির্বাচিত সরকার করবে। তো সেই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের আশঙ্কা ছিল, সেটিও আজকের প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে দূর হয়েছে। তবে রাজনৈতিকভাবে জামায়াত ইসলামের এক জায়গায় পরাজয় হয়েছে, সেটি হচ্ছে তারা সরকারের উপর যে চাপ দিচ্ছিল বারবার যে গণভোটটি আগে করে নেয়ার,
সেটি রাজনৈতিকের যে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার বা সংস্কৃতি, সেখানে কথার পিছনে কথার জয় পরাজয়ের যে একটা বিষয় আছে, সেইটিতে মনে হচ্ছে যে জামাত কিছুটা হলেও বিএনপির কাছে তাদের দাবি দেওয়ার অর্থাৎ সরকারের যে গ্রহণের বিষয়টি সেই দিক থেকে তারা পরাজয় হয়েছে। তবে এটি রাষ্ট্রের জন্য যেটি ভালো সেটি সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীতে সে অনুযায়ী সকল কর্মকাণ্ড হবে, সেই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।